দেখছেন স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমাদের আলোচনার বিষয় পুরনো বনাম নতুন রাজনীতি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন গত কিছুদিন ধরে যারা আগে থেকে রাজনীতিবিদ করছেন বা রাজনীতিবিদ আছেন তাদের এই রাজনীতি নিয়ে দৃষ্টিভঙ্গি কিংবা যে বক্তব্য, এবং সেই বক্তব্যটি যারা নতুন রাজনীতি এসছে বা নতুন রাজনীতি দল গঠন করেছেন বা রাজনীতিতে এখন যারা সক্রিয় নতুন যারা আছেন শিক্ষার্থী থেকে যারা রাজনীতি এসছেন তাদের অনেক কিছুই দৃষ্টিভঙ্গি বলেন, রাজনীতি নিয়ে তাদের চিন্তাভাবনা বলেন, অনেক কিছু মিলছে না। অনেকেই বলার চেষ্টা করছেন যে বর্ষিয়ান রাজনীতিবিদ যারা আছে তারাও যেমন অচল, তেমনি তাদের রাজনীতির যে চিন্তাধারা সেটিও অচল। আবার যারা বর্ষিয়ান রাজনীতিবিদ আছেন তারা বলার চেষ্টা করছেন যে তরুণ রাজনীতি যারা এসছে তারা এখনও রাজনীতি সম্পর্কে পরিপক্ক না, তাদের ধারণা এখনও রাজনীতি নিয়ে তেমন না, এবং এই বিষয় নিয়ে একটা চর্চা আলোচনার বিষয় আছে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা বোঝার চেষ্টা করব। দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে আছেন আব্দুল তুষার, মিডিয়া ব্যক্তিত্ব, এবং আছেন নুরুল হক নুরু ও সভাপতি গণ অধিকার পরিষদ। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি একটু আব্দুল তুষার আপনাকে দিয়ে শুরু করি। 5ই আগস্ট থেকে যদি বলি, জুলাই গণ অভ্যুত্থানের 8 মাস 22 দিন হলো আজকে। এই যখন অভ্যুত্থানটি হয়, অভ্যুত্থানের পরে আমরা রাজনীতির একটা গুণগত পরিবর্তনের প্রত্যাশার কথা শুনেছি, আমরা প্রত্যাশা করেছি। আমি যদি 8 মাস 22 দিন পর আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি রাজনীতিতে সেই গুণগত পরিবর্তনটা দেখতে পেয়েছেন কিনা? না, আমি বলবো না, শুধু আমরা কেউই আসলে সেই গুণগত পরিবর্তন দেখতে পাই না। কেননা রাজনীতির গুণগত পরিবর্তন আমরা কিভাবে বুঝতে পারি? আমরা রাজনীতির গুণগত পরিবর্তন বুঝতে পারি যখন রাজনৈতিক দলগুলি তাদের সভা সমাবেশ বিভিন্ন জায়গায় তারা বক্তৃতা দেয়, এই সমাবেশগুলি আয়োজন করে, তারা যখন রাজনৈতিক প্রক্রিয়াতে অংশ নেয়, অর্থাৎ নির্বাচনে অংশ নেয়, অথবা তারা তাদের রাজনৈতিক দলের যে ইন্টারনাল কর্মসূচি সেইগুলি পালন করে। আমরা কিন্তু এই 5ই আগস্টের পর কোনো রাজনৈতিক দলকেই সেরকম বড় কোনো পরিবর্তন হয়েছে সেই ধরনের কোনো কাজ করতে কোথাও দেখি নাই। সবচেয়ে বেশি গুণগত পরিবর্তনের প্রত্যাশা যাদের কাছে ছিল, তরুণদের কাছে, তারা কিন্তু এখনও তাদের দলের গঠনতন্ত্রটাই আমাদেরকে দিতে পারেন নাই। ফলে তাদের গঠনতন্ত্র দেখার পরে বোঝা যাবে যে অন্য দলের গঠনতন্ত্রের সঙ্গে তাদের পার্থক্য কোথায়, কিংবা অন্য দলের যে রাজনৈতিক দর্শন বা লক্ষ্য তার সঙ্গে তাদের পার্থক্য কোথায়। প্রত্যেক রাজনৈতিক দলেরই এখন আধুনিক ভাষায় বলতে গেলে একটা ভিশন, একটা মিশন থাকে, একটা স্টেটমেন্ট থাকে। প্রত্যেক রাজনৈতিক দল বলতে চায় যে সে বাংলাদেশকে কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ এবং তার নাগরিকের জন্য তারা কি করবে। তো সেই কাজগুলি যতক্ষণ পর্যন্ত আমরা সামনে দেখতে পাবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না যে রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন এসেছে। উল্টো আমরা দেখেছি আগের মতোই রাজনৈতিক দলগুলির অধিকাংশ, আমি সবগুলিকে বলবো না, তারা একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছে। তারা ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের বক্তৃতায় একে অন্যকে নানাভাবে হেয় প্রতিপন্ন করে কথা বলছে। বয়স্কদেরকে বলা হচ্ছে তারা দিন ফুরিয়ে গেছে, তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বয়স্কদের প্রয়োজন নাই। অনেক বয়স্ক মাঝে মাঝে এমন মন্তব্য করছেন যে তরুণদের কোনো অভিজ্ঞতা নাই, তরুণরা কি করবে। অথচ গুণগত পরিবর্তনের জায়গায় এটাই হতে পারত যে আমরা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, ডেডিকেশন বা ডিভোশনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলিতে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি দেখতে পারতাম। আমরা দেখতে পারতাম যারা সত্যিই ভালো কথা বলে তারা কথা বলছেন, যারা সত্যিই ভালো কাজ করে তারা কাজ করছেন। কিন্তু আমরা দেখতে পেলাম আগের মতোই রাজনৈতিক দলগুলি যারা চালাচ্ছেন কিংবা চালাবেন বলে ঠিক করেছেন তারা আগের মতোই প্রচুর মোটরসাইকেল সহকারে মিছিল করছেন, গেট বানাচ্ছেন। তাদের যারা অনুসারী তারা একইভাবে তাদেরকে রিসিভ করছেন বিভিন্ন জায়গাতে। তারা নানান রকম আর্থিক দুর্নীতির অভিযোগে পড়ে যাচ্ছেন এবং তারা নিজেদের মধ্যেও নানা ধরনের কোন্দল অন্তর্কোন্দলে জড়িয়ে পড়ছেন। ফলে আমাদের কাছে আরও একটা বিষয় যেটা আমরা দেখেছি সেটি হচ্ছে যে প্রায় ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল গজিয়ে উঠছে, প্রায় সকলে একটা করে রাজনৈতিক দল তৈরি করছে, 26টা, এবং আরও হয়তো আসতে থাকবে। ফলে আমার কাছে মনে হয় না যে কোনোভাবেই খুব একটা বড় পরিবর্তনের কোনো হাওয়া আমরা দেখতে পাচ্ছি। নুরুল হক, আপনার কাছে জানতে চাই, আপনি আসলে এমন একটি জায়গা আছেন যে বর্ষিয়ান রাজনীতিবিদ না, এবার একদম তরুণ যারা আছে শুরু করছে তাদেরও মাঝ পড়েন, আপনি মাঝখানে অবস্থান করছেন, কাজে আপনি দুই দিকে দেখছেন রাজনীতি। যদি আপনার কাছে জিজ্ঞেস করি, তুষার ভাই যেটা বলছিলেন যে গুণগত কোনো পরিবর্তন আসে না, একটা প্রত্যাশা তো আপনাদের কাছে ছিল 5ই আগস্টের পর যে একটা পরিবর্তন আনবেন আপনারা, সেটা হলো না কেন? এটিএন বাংলার দর্শক, এটিএন নিউজের দর্শক এবং আমার সমালোচক তুষার ভাই, আপনি সবাইকে শুভেচ্ছা। পরিবর্তন বলতে গেলে এটা ঠিক তুষার ভাইয়ের সাথে একমত যে আসলে এটা যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল মানুষের,
ওই রকমের আকাঙ্ক্ষার বাস্তবায়ন বা দৃশ্যায়ন আমরা খুব বেশি দেখি নাই। তবে আবার কিছু কিছু হয়তো দেখা যাচ্ছে, কিছু কিছু দেখার মধ্যে যেমন ওই যে আপনি বলছেন যে তুষার ভাই বলছে যে ব্যাঙের ছাতার মতো কিংবা রাস্তার টং দোকান, আমি যদি বলি টং দোকানের মতো আপনার রাজনৈতিক দোকান হচ্ছে বা দল হচ্ছে। তার মধ্যে যে আবার হয়তো দু একজন আছে যে একটা ভালো চিন্তা নিয়ে আপনার রাজনৈতিক দল করছে, যদিও শুধুমাত্র এই যে নতুন যে আপনার এই দোকান বা দল তৈরি হচ্ছে এইটা নিয়ে বলবো, আমি যদি বলি বাংলাদেশে এখন নিবন্ধিত দল আছে বোধহয় আপনার ৫৫-৫৬টার মতো হবে। নির্বাচন কমিশন এই আইনটা করে 111-এর সময় দল নিবন্ধন। তো এখন যদি ওই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এখন যদি একটা শর্ত যেটা আপনার ফলো করে যে আপনার 1/3 জেলা কমিটি, 100 উপজেলা বা মেট্রোপলিটন থানায় কমিটি অফিস সহ এবং 200 করে তার সমর্থক, এই ক্রাইটেরিয়াটা যদি ফলো করে আমার মনে হয় না যে 8 থেকে 10টা দলের বেশি দলের নিবন্ধন টিকবে। তো সেই ক্ষেত্রে আমরা কিছুদিন আগেই নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বলেছিলাম যে এই সমস্ত V4 কিংবা দলগুলো আপনার নিবন্ধন বাতিল করার জন্য অন্তত আপনারা প্রত্যেক দলের একটা আপডেট আপনারা নিতে পারেন, যে যেই তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিবন্ধন দেয় সেগুলো আপনারা আপডেট করেন, তাতে অনেক দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। এবং এই যে আবেদন করেছে এর মধ্যেও খুবই টেকার সম্ভাবনা কম। এমনকি নতুন যে দলের কথা বলছে আপনার এই যে ছাত্র তরুণদের এরকম একটা আন্দোলনের পরে তারা কিন্তু নির্বাচন কমিশনের সার্কুলারের ডেটে আবেদন জমা দিতে পারেনি। শেষ পর্যন্ত তারা সময় চেয়েছিল 3 মাস, তাও নির্বাচন কমিশন তাদেরকে 2.5 মাস সময় দিয়েছে। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা এখন সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি, তাহলে তো প্রত্যেক দলের ব্যালটে প্রতীক থাকবে। এখন এই 100টা যদি এরকম নাম সর্বস্ব দলকে নিবন্ধন দেয়, তো ওই 100টা একটা পেজ যদি 10টা দলের নাম থাকে, ওই 10 পেজ উঠাইতেই তো মানুষ খেই হারায়, অনেক বয়স্ক মানুষ খেই হারাই ফেলাইবে, তারপর মার্কা তালগোল পাকাই ফেলাবে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন এখানে একটু নজর দেওয়া দরকার। আর পরিবর্তনের যেটা আমরা বলছিলাম একটা যে কিছু হয়তো ভালো মানুষ, ইলিয়াস কাঞ্চন ভাই ধরেন, ছাত্ররা তারা রাজনীতিতে আসছে, এটা একটা ভালো দিক। এবং পরিবর্তনের কথাটা আমরা 2021 সালে আমরাও যখন আনুষ্ঠানিকভাবে দল গঠন করি, 2018 সালে এই ঐতিহাসিক এই কোটা সংস্কার আন্দোলন, যেই কোটা সংস্কারের মধ্যে দিয়ে মূলত রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি যে একটা ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, সেই আন্দোলন থেকে তো আমাদেরও সৃষ্টি। 2021 সালে আমরা বলেছিলাম যে বাংলাদেশে এই যে রাজনৈতিক দলগুলো দেখবেন, আওয়ামী লীগ এবং বিএনপি যখন সরকার গঠন করেছে এমন হয়েছে যে 31% ভোট পেয়ে সরকার গঠন করেছে কোনো দল, আর 30% ভোট পেয়ে তারা বিরোধী দলে। খুব অল্প কিছু ভোটের ব্যবধানে তারা সরকার হয়ে যা ইচ্ছে তাই করছে, সেখানে বিরোধী দলের ওইভাবে কোনো মতামত থাকে না। সেজন্য আমরা বলছিলাম ভারসাম্যপূর্ণ একটা সংসদ করার জন্য আনুপাতিক হারে এখানে নির্বাচন হতে পারে। এবং বাংলাদেশে এই যে বাংলাদেশ সহ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যে ক্ষমতার মোহ নেতাদেরকে বা শাসকদেরকে পেয়ে বসে, এই জন্য আমরা বলেছিলাম যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকার সুযোগ দেওয়া উচিত না, যেটা রাষ্ট্রপতির ক্ষেত্রে আছে। একই সাথে আমরা বলছিলাম যে আপনার সংসদের 70 নম্বর অনুচ্ছেদ, যেটার মধ্যে দিয়ে মূলত অনেকে বলে থাকে যে সংসদ সদস্যদের গলায় রশি পরিয়ে দেওয়া হচ্ছে, যে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এখানে অর্থবিল এবং নিজ দলের আপনার বিরুদ্ধে ভোট দেওয়া মানে সরকার পরিবর্তনের ক্ষেত্রে, এছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া উচিত, এরকম বেশ কিছু সংস্কার প্রস্তাব আমরাও করেছিলাম। সে সময় আমরা বলেছিলাম যে এই বিদ্যমান দ্বিদলীয় যে রাজনীতি, এইটা গোটা রাজনৈতিক ব্যবস্থাকে একটা দুর্বৃত্তায়িত ব্যবস্থার দিকে ঠেলে দিয়েছে, যেখানে ভালো মানুষের পরিবর্তে চাঁদাবাজ, দখলদার, মাফিয়া, লুটপাটকারী, চরিত্রহীন এরা রাজনীতিতে আসছে। এর একটা পরিবর্তন দরকার, তাহলে নিউ রাজনৈতিক শক্তি বা নিউ প্ল্যাটফর্ম দরকার, নতুন নেতৃত্ব দরকার, নিউ লিডারশিপ দরকার। সেই জায়গা থেকে হয়তো কিছু নতুন লিডারশিপ আমরা পাচ্ছি, নতুন প্ল্যাটফর্ম পাচ্ছি, কিন্তু তুষার ভাই যেটা বলে সেটা ঠিক, যে তাদের প্যাটার্ন সিস্টেম সেটা খুব বেশি আপনার পরিবর্তন দেখা যাচ্ছে না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আবার আমাদের দিক থেকে আমরা নতুন কিছু প্র্যাকটিস শুরু করেছি। যেমন আমরা যেটা বলছি যে একটা রাজনৈতিক দল যদি তার অভ্যন্তরীণ কর্মকাণ্ড পলিসিতে যদি গণতান্ত্রিক প্রতিফলন না থাকে, সে রাষ্ট্রে কিভাবে গণতন্ত্রে উপহার দেবে। সেই জায়গা থেকে আমাদের দলের 21 সালে আহ্বায়ক কমিটি গঠনের পরে 23 সালে আমাদের প্রথম কাউন্সিল হয় এবং ওই কাউন্সিলদের ভোটে আমরা সভাপতি, সেক্রেটারি নির্বাচিত হয়েছি। আমাদের দলের পদ্ধতি দুইটা, যেমন একটা হায়ার কাউন্সিল বলে, একটা এক্সিকিউটিভ কমিটি। এটা আপনার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই কার্যক্রমগুলো পরিচালিত হয়। এবং আমাদের যে কতগুলো অঙ্গ সংগঠন রয়েছে, যেমন ছাত্র সংগঠন, আপনার যুব সংগঠন, এই কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয়। তো বিশেষ করে এখন যে নতুন দলগুলো ধরেন গঠিত হচ্ছে,
তাদের এই ধরনের আপনার কিছু প্র্যাকটিস দেখলে আমরা বুঝতে পারবো যে কিছুটা প্যাটার্ন তারা নিয়ে আসতেছে। কিন্তু ওই যে ভাই বলছে হুন্ডার শোডাউন, গাড়ির শোডাউন, কিংবা আপনার নামি দামি হোটেলেই আমাদের বিভিন্ন প্রোগ্রাম, তো এইখান থেকে আমরা খুব বেশি বের হয়ে আসতে পারিনি। এবং সবচেয়ে আশ্চর্যজনক, আজকে এই যে কারণ বাজারকে বলা হয় মিডিয়া পাড়া, আপনার এই মিডিয়া পাড়ার আপনি আগে পরিবর্তন করেন, তারপর দেশ পরিবর্তন করবেন, দেশের সাংবাদিকতা করবেন। এই যে কারণ বাজারে আসাদুজ্জামান খান কামালের আমলে মাছরাঙা টেলিভিশনের নিউজ হয়েছিল যে ঢাকার মালিক কতজন, তো সেখানে দেখানো হয়েছে যে কিভাবে ভাগে ভাগে ভাগ বাটোয়ারা চাঁদাবাজি হচ্ছে। আপনার এই চ্যানেলে দাঁড়িয়ে আমি বলছি, আপনি বলেন যে এই কারণ বাজার এত মিডিয়ার সামনে এইখানকার চাঁদাবাজি, দখলদারি, অনিয়ম কি বন্ধ হয়েছে? তাহলে সারা দেশকে এইটা দিয়ে আপনি মাপেন। কোথাও এই চাঁদাবাজি, দখলদারি, বকরা নেওয়া, সমিতিতে প্রভাব বিস্তার করা, পেশাজীবী সংগঠনগুলো আশ্চর্যজনকভাবে যে রাতারাতি এটাও দখল হয়ে গেছে। প্রেস ক্লাব থেকে শুরু করে আপনি সব জায়গায় মানে যা ভালো উদাহরণ দিয়েছেন যে আসলে কোনো কিছুই পরিবর্তন হয় না কারণ বাজার দেখে বোঝা যাচ্ছে। আপনার এসে প্রশ্ন যে এই যে বলছে যে চাঁদাবাজি বন্ধ হয়নি, আমি একটু যদি বলি গত কিছুদিন ধরে যেটা আলোচনা হচ্ছে রাজনীতিবিদদের, আমরা পুরনো রাজনীতিবিদদের নানাভাবে তাদের দুর্নীতির ব্যাপারে আমরা কথা বলি, যে নতুন যারা বন্দোবস্ত নিয়ে আসছেন বা কথা বলে রাজনীতির কথা বলছেন, আমরা সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে তরুণ যারা আছে যে গাড়ি নিয়ে কেউ কাউকে গাড়ি উপহার দিচ্ছে, প্রাডকের উপহার দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে এপিএস দের দুর্নীতি নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। এসব যখন দেখেন তখন আসলে আশাবাদী হওয়ার জায়গাটা কোন জায়গায়? আশাবাদী না হওয়ার তো কোনো জায়গা নাই, কারণ মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। আমরা যত খারাপ অবস্থায় থাকি না কেন, আমরা আশা করি যে আগামী দিনটা ভালো হবে। কিন্তু সমস্যা যেখানে সেটি হচ্ছে যে আপনি অতীতকে যত বিচার আচার করতে থাকবেন এবং বর্তমানকে আপনি যত অবহেলা করতে থাকবেন, ততই আপনার ভবিষ্যৎ অন্ধকার হবে। এখন অপরাধের বিচার চাই। মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, জনগণের বিরুদ্ধে অপরাধ হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, এই বিচারগুলি তো হবে। কিন্তু এর পাশাপাশি এই মুহূর্তে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, সেই অপরাধ হয় বন্ধ করতে হবে, নইলে সেই অপরাধেরও বিচার করতে হবে। এখন অতীতের রাজনীতিবিদরা চাঁদাবাজি করেছেন, গুন্ডা পেলেছেন, জুয়ার আড্ডা খুলেছেন, মানুষজনকে নির্যাতন করেছেন, এটা তো তদন্ত হচ্ছে, অনেক কিছু আমাদের চোখের সামনে ঘটেছে, সব সাক্ষ্য প্রমাণ আছে, এইগুলির বিচার হবে। কিন্তু এই মুহূর্তে যদি একই জিনিস আমরা চলতে দেই, তাহলে তো আমরা ভবিষ্যৎকে বদলাতে পারলাম না। এখন আপনি বলেছেন একটু আগে যে কেউ গাড়ি উপহার দিয়েছেন, সেই যিনি গাড়ি উপহার দিয়েছেন তাকে কেন প্রশ্ন করা হচ্ছে না যে তার এত টাকা কোথার থেকে হলো যে তিনি গাড়ি উপহার দিয়ে দিতে পারেন? আর উপহারে যদি দেবেন, এতদিন দেন নাই কেন? জুলাই মাসের পরে এত উপহার শুরু হলো কেন? জুলাই মাসের আগে উপহার কোথায় ছিল? তো এই প্রশ্নগুলি তো তাদেরকে করতে হবে। এরা কারা? হঠাৎ করে তারা এই গাড়ি বাড়ি নানান কিছু নিয়ে এসে হাজির হয়ে যাচ্ছেন এবং তারা, আমি তো বলবো যে তরুণদেরকে এক ধরনের ভুল পথে নিয়ে যাওয়ার জন্য তারা বিনিয়োগ করছেন। তরুণরা তো এইরকম অর্থের জন্য কিংবা প্রতিপত্তির জন্য কিংবা ছড়ি ঘোরানোর জন্য তো আসলে এই আন্দোলনটা করে নাই, বরং যারা ছড়ি ঘোরাতো, যারা এইভাবে নির্বিচারে অর্থ লুট করত, যারা নির্বিচারে অর্থ ব্যয় করে রাজনীতিকে কলুষিত করত, তাদের বিরুদ্ধেই তো তারা সংগ্রাম করেছিল। তো যদি এইরকম হয় যে আপনি যার বিরুদ্ধে সংগ্রাম করছেন তার মতোই চেহারা ধারণ করছেন এবং সেই কাজে আপনাকে কেউ উৎসাহ দিচ্ছে, একটা প্রাডো গাড়ি কিংবা একটা আরো দামি গাড়ি কাউকে উপহার দিয়ে দিচ্ছে, কাউকে ব্যবহার করার জন্য দিয়ে দিচ্ছে, এই লোকগুলি কারা? কারা রাজনীতির মধ্যে আগের মতোই অর্থ নিয়ে প্রবেশ করেছেন এবং টাকা পয়সা দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন? এই প্রশ্নটা তো করতে হবে। দ্বিতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে যে আমরা যদি রাজনীতিতে সত্যি গুণগত পরিবর্তন করতে চাই এবং ভবিষ্যৎকে বদলাতে চাই, তাহলে মানুষকে হয়রানি করার জন্য মামলা দেয়া, একসঙ্গে 100, 200, 300 জনকে মামলায় দিয়ে তাদেরকে নানাভাবে হয়রানি করা, যেটি বিভিন্ন পত্রিকাতে কিন্তু এটার প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটি না করে বরং যে সত্যিই অপরাধ করেছে তাকে যত দ্রুত বিচার করা যায় সেই দিকেই তো মনোযোগ দেওয়া উচিত। 300 জনের নাম থাকলে 300 জনকেই তদন্ত করে দেখতে হয় যে কে দোষী কে দোষী না। যারা এই মামলাগুলি দিচ্ছেন, মামলা দেখলেই তো বোঝা যায় যে সেইখানে অনেকেই আছেন দেশে ছিলেন না, সরাসরি প্রত্যক্ষ অপরাধে জড়িত থাকার সুযোগ ছিল না, তাহলে আগের মতোই কিন্তু মামলা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বিশিষ্ট জনকে মামলা দেওয়া হয়েছে ফেরির থেকে, বাসন চুরি করেছে, গরু চুরি করেছে, ছাগল চুরি করেছে, ঘড়ি চুরি করেছে, তাই না? সে একই রকম মামলাই কিন্তু এখন দেয়া হচ্ছে। তাহলে এই জায়গা থেকেও তো বের হয়ে আসতে হবে। আমরা যাদেরকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করাবো তাদেরকে কতগুলি
ভুয়া মামলার তদন্ত করার জন্য দিয়ে দিচ্ছি, বরং যে অপরাধ করেছে যত তাড়াতাড়ি সম্ভব দরকার ছিল তাদের বিরুদ্ধে সকল সাক্ষ্য প্রমাণ এক জায়গায় করে বিচারকে সামনের দিকে নিয়ে যাওয়া, সেটা না করে বিচারকে ভারাক্রান্ত করা হচ্ছে। আর তৃতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে সবচেয়ে অসুবিধাজনক, সেটি হচ্ছে যে কোটার বিরুদ্ধে সংগ্রাম, এবং এই সংগ্রামটা কিন্তু দীর্ঘদিনের। এই আমার পাশে ডাকসুর প্রাক্তন ভিপি, এখনো সে ভিপি আছে, কারণ নতুন ভিপি তো হয় নাই। ডাকসুর নিয়ম অনুযায়ী যতদিন পর্যন্ত নতুন নির্বাচন না হবে ততদিন পর্যন্ত সে ভিপি থাকবে। আমরা আমানুল্লাহ আমান ভাইকে দেখেছি 2 দশক ধরে তিনি ভিপি ছিলেন, তার চেয়েও বেশি। তো এখন এই ভিপি যিনি বসে আছেন, এই কোটা আন্দোলন তো তাদের হাতে শুরু হয়েছিল। সেই কোটা আন্দোলনের মূল কথাই তো ছিল মেরিটোক্রেসি, কথা ছিল যে মেধাবী সে পাবে সুযোগ। কিন্তু আমরা দেখলাম যে তদবির বন্ধ হয় নাই, বরং বলা হচ্ছে যে আন্দোলনের মধ্যে দিয়ে কিছু মানুষ তদবির পাওয়ার অধিকার অর্জন করেছে, কিন্তু এই তদবিরের বিরুদ্ধেই তো তাদের সংগ্রাম ছিল। ফলে আমি যেটা বলবো যে আসার জায়গা আছে এখনো, যদি আমরা এখনই সচেতন হই এবং আমরা ভবিষ্যৎকে যে প্রত্যাশায় আন্দোলন হয়েছিল, যে প্রত্যাশায় এত মানুষ প্রাণ দিয়েছে, সেই প্রত্যাশার বাংলাদেশ তৈরি করার জন্য সবাই মিলে কাজ করি, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রস্তুতি করুন। আমার নাম রবিউল গনি। জি বলেন। আমি দিনাজপুর থেকে বলছি। জি। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের যে এই যে রাজনৈতিক দলগুলো হচ্ছে বা হবে বা আছে, তাদের আর্থিক স্বচ্ছতার কারণে তারা যে আদান প্রদান করে, তারা যে টাকা খরচ করে বা বিভিন্ন জনের কাছে টাকা নেয়, উপঢৌকন নেয়, এগুলো তালিকাভুক্ত করা উচিত কিনা, এবং এটা বাংলাদেশ সরকার আইন করে তাদের আর্থিক খাতটা দরকার প্রতি বছর অডিটের ব্যবস্থা করতে পারে কিনা, এবং এই অডিটটা বাধ্যতামূলক করার মতো কোনো আইন করা যায় কিনা। জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আরেকজন আছেন। হ্যালো। জি, হ্যালো, শুনছি। জি, আপনার নামটি বলে প্রস্তুতি করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট। জি, রফিকুল সাহেব বলেন। জি, আমি বলছি ভোলা জেলার মনপুরা উপজেলা থেকে। জি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, এই যে নির্বাচনের জন্য কোটি কোটি মানুষ আজকে দীর্ঘদিন 16টা বছর অপেক্ষা করতেছে যে ভালো নির্বাচন হবে, সেই নির্বাচনের যে ডেডলাইন বর্তমান সরকার এবং উপদেষ্টারা কেউ এই দিকে মনোযোগ নাই যে কখন নির্বাচনটা দেবেন। এটা মানে লাগাতার একটা কথা বলে থাকে, ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন। আর বাবা, ডিসেম্বর থেকে জুনে যদি নির্বাচন হয় তাহলে কখন হবে এই কথাটা তো বলে দেওয়া যায়, এটার মধ্যে এত গাফিলতি কেন? জি, ধন্যবাদ। নুরুল হক নুরু, 2 জন দর্শক ফোন করেছেন। একজন যদি বলে, রবিউল, তিনি দিনাজপুর থেকে ফোন করেছেন। তিনি বলেছেন যে এই যে আপনাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন ফান্ড কালেকশন করেন, বিভিন্ন চাঁদা আসে বা সাহায্য আসে, এই আর্থিক বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হয় না কেন? একটা আইন করা উচিত কিনা যে প্রকাশ করতেই হবে? এই দেশে অনেকগুলো সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু একটু ফাঁকফোকর থাকায় কিংবা আইনের বাস্তবায়ন হয় না। রাজনৈতিক দল কিন্তু প্রতি বছর নির্বাচন কমিশনে একটা আর্থিক বিবরণ বা হিসাব দেয়, ওইটা খালি দেওয়ার মতো দেয়। ধরেন, আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু এটা হাসবেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল, জুলাইয়ের পরের বিষয়টা অন্য, বিএনপিও ছিল। আওয়ামী লীগ বিএনপির হিসাবে তারা যেটা দেখিয়েছে, তাদের যে আপনার খরচ ওইখানে এরকম সম্ভবত 10-12 কোটি টাকার মতো এরকম খরচ দেখাইছে। যে খরচ দেখাইছে ওইটাও আওয়ামী লীগ বিএনপির মতো দলগুলোর একটা এমপি নির্বাচন হচ্ছে ডাবল খরচ করে। তাহলে এখন যারা রাষ্ট্র পরিচালনা করবে, দেশে গুড গভর্নেন্স বা সুশাসন নিশ্চিত করবে, দুর্নীতি নির্মূল করবে, তারাই যদি নিজেরা মিথ্যাচার করে কিংবা একটা প্রতারণার হিসাব দেয় নির্বাচন কমিশনে, কিন্তু প্রত্যেক বছর কিন্তু তারা দিয়ে আসছে, প্রকৃত হচ্ছে ওই হিসাবটাই নির্বাচন কমিশনের সই মনে করে, সে একটু তদন্তও করে না। তারপরে আসে নির্বাচন কমিশনের প্রার্থীর খরচের বিষয়ে কিন্তু বেশ কিছু বিধান আছে। সম্ভবত সংসদ সদস্যরা আপনার এই 25 লাখ টাকার উপরে খরচ করতে পারে না, একজনও পাবেন না যে এই টাকা খরচ করে এমপি হয়েছে। তো অবশ্যই দর্শক যেটা বলেছে এই ক্ষেত্রে আমি একমত, এবং আমরা নির্বাচন কমিশনকে এই দাবিটা জানিয়েছি, নির্বাচন রাজনৈতিক দলগুলো ফান্ডিংয়ের সুনির্দিষ্ট উৎস সম্পর্কে পাবলিকলি বিশেষ করে জানানো দরকার। এটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে গিয়েছিলাম, যেই কারণে মানুষের গালি শুনি ট্রল করে বিকাশ বইলা, কারণ আমরা এই বিভিন্ন কাজে তখন পাবলিক ফান্ড রেজ করেছি, যে অনলাইনে, সেটা বিকাশে, রকেটে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। আমরা চাইছিলাম যে এটা দেখে অন্য রাজনৈতিক দলগুলো যেন এই পথ অনুসরণ করে, এবং বিএনপি মাঝখানে যে একটা বন্যা হয়ে গেল, সে সময় আমরা স্ট্রিট ফান্ড কালেকশন করেছিলাম, বিএনপির মতো বড় দলও দেখেছিলাম স্ট্রিট ফান্ড কালেকশন করেছিল। তো এটা একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করানো উচিত, এবং এই কমিশনের জায়গা থেকে সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশনে আমরা বলেছিলাম
যে যখন নির্বাচনের খরচ হয় কি প্রচারণা ক্যাম্পেইন তো গণসংযোগ, সেক্ষেত্রে আমরা বলেছিলাম কোনো প্রার্থীর পোস্টার থাকবে না, পোস্টার সব নির্বাচন কমিশন করে দেবে। এই আসনের এতজন প্রার্থী প্রচার, এই আপনার মেট্রো রেলের পিলার কিংবা ওই সাইফুদ্দিন মিলন ভাই ঢাকার বিখ্যাত পোস্টার বয় যাকে বলা হয়, বলে টয়লেটের উপরেও দেখবেন তার পোস্টার। এই রকমের পোস্টার লাগিয়ে শহরকে নোংরা করা কিংবা এটা উচিত না, বরঞ্চ পোস্টার নির্বাচন কমিশন, এখন তো ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল হচ্ছি, কিছু আপনার বলা চলে অ্যানালগ প্রচারণা, ডিজিটাল পদ্ধতিতে প্রচারণা ইলেকশন কমিশন করে দেবে সংশ্লিষ্ট আসনের যারা দায়িত্বে থাকবেন তারা, তাহলে ধরেন প্রচারণা কমে যাবে। গণসংযোগের ক্ষেত্রেও যেমন আমি যে টকশো করছেন, আগে বিবিসির সংলাপ দেখেছিলাম নির্বাচনে বিভিন্ন এলাকায়, তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি উদ্যোগ নিয়ে বিভিন্ন এলাকায় কিছু আপনার পলিটিক্যাল ডায়লগ করে যে প্রার্থীদেরকে, যেটা বাইরে ওই আমেরিকাতে যে প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়, ডিবেট না জাস্ট তারা জনগণের জন্য কি করতে চায়, একটা পাবলিক কমিটমেন্ট, এই ধরনের কিছু যদি নতুন পদ্ধতি প্রক্রিয়া যায়, তাহলে কিন্তু এখানে একটা ভালো পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনের জন্যই তো লড়াই এবং আমাদের প্রত্যাশা। তো এই জন্য তুষার ভাই যেটা বলছে যে অনেক কিছু হচ্ছে না, বিপরীত লাইনে আছে, তারপরেও কিন্তু আমাদেরকে অত্যন্ত আশাবাদী হতেই হবে। আচ্ছা তুষার ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে একজন জিজ্ঞেস করছিলেন দিনাজপুর থেকে যে আসলে দলগুলো তাদের আর্থিক ব্যাপারটা জনসংখ্যা আনে না, এখনো নতুন যে রাজনৈতিক দল তাদের মধ্যেও কিন্তু এমনটা দেখতে পাচ্ছি না। নতুন রাজনৈতিক দল পরিষ্কারভাবে বলেছে যে তাদেরকে যারা অর্থায়ন করছে তাদের নিরাপত্তার বিষয়টা নিয়ে তারা উদ্বিগ্ন, এবং তারা এটাও বলেছে যে বড় দলগুলি যেহেতু দেয় না আমরাও দেব না। কিন্তু এই জায়গাতেই আমরা আশাহত হয়েছি, বড় দলগুলি যে দেয় না, এই কারণেই তো নতুন দলের প্রয়োজনীয়তা হয়েছে। বড় দলগুলি যে কাজগুলি করে না, ভুল করে, সেই ভুলগুলি ঠিক করার জন্যই তো নতুন দলের আশা। তারা যদি বলেন যে আমাদের বড়রা করে নাই তাই আমরাও করব না, তাহলে কিন্তু যাদেরকে তারা বলছেন যে বুড়ো হয়ে গিয়েছেন, রিডান্ডেন্ট, যারা ডেট এক্সপায়ার্ড বলছেন, আবার ওই ডেট এক্সপায়ার্ড লোকজনের যে নিয়ম কানুন সেটাই তারা ফলো করছেন। তো এইটা আমার কাছে মনে হচ্ছে পরস্পর বিরোধী। আমি মনে করি যে দলগুলির স্বচ্ছ হিসাব নিকাশ থাকা উচিত। দলগুলির শুধু স্বচ্ছ হিসাব নিকাশ নয়, দলগুলিকে নিয়মিত সময়ের ব্যবধানে অডিট করা উচিত, এবং অর্থের উৎস পরিষ্কারভাবে বলে দলগুলির এটা প্রমাণ করা উচিত কে কার চাইতে বেশি সৎ, কে কার চাইতে ভালো হিসাব রাখেন। আমরা তাহলে কিন্তু বুঝতে পারতাম যে তার নিজের দলের হিসাব ভালোভাবে রাখে সে দেশের হিসাবও ঠিক মতো রাখবে। কিন্তু আমি লক্ষ্য করেছি যে দলগুলি এই ব্যাপারে কোনোদিনই আগ্রহী ছিল না, এমনকি নতুন দলও না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে এই যে টাকা আসছে, এই টাকার খাত অনুযায়ী দল কোথায় খরচ করবে, কোনো দল কিন্তু তাদের কোনো কাউন্সিলে বা কোথাও তাদের ইয়ারলি বাজেট ঘোষণা করে না। যেমন দলগুলির কিছু নিজস্ব কর্মসূচি আছে, বিএনপি তাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে, জন্মবার্ষিকী পালন করে, বিভিন্ন দিবস পালন করে। বিএনপি তাদের কিছু নিজস্ব প্রোগ্রাম আছে, সেগুলো প্রতি বছর হয়। আওয়ামী লীগও সেটা করতো, তারা 15ই আগস্ট পালন করত, মুজিবনগর দিবস পালন করত, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করত। তাহলে তারা তাদের রেগুলার প্রোগ্রামের একটা ইয়ারলি বাজেট কেন শুরুতেই ঘোষণা করতে পারে না যে এই বছর আমাদের দল বাজেট করেছে ধরেন 20 কোটি টাকার, 10 কোটি টাকার। তারা দেশের বাজেট ঘোষণা করে সরকার হয়ে, কিন্তু নিজের দলের কোনো হিসাব কিতাব, বাজেট, অ্যাকাউন্টস, তাদের একটা অর্থ সম্পাদক থাকে সব দলে। এই অর্থ সম্পাদকের কোনো কাজ নাই, সে যায় আসে বিভিন্ন জায়গাতে বসে, ওই যে গেট বানায় এই ধরনের। এবং তারা কি করে জানেন, প্রত্যেক দলের অর্থ সম্পাদক ব্যাংকের পারমিশন চায় এবং ব্যাংকের মালিক হয়। দলের মধ্যে একাধিক ব্যাংকের মালিক থাকে, এবং তারা জাতির টাকা ব্যাংকে রেখে সেটার হিসাব রাখতে পারে, কিন্তু নিজের দলের হিসাব রাখতে পারে না। তাই আমি মনে করি যে নির্বাচন কমিশনের এখানে যেমন এক ধরনের ইন্টারভিন করার সুযোগ আছে, একইভাবে নতুন দলগুলিরও এই ক্ষেত্রে ইনোভেটিভ সৃজনশীল কোনো প্রক্রিয়া জনগণকে বলা উচিত যে আমরা এইভাবে হিসাব রাখবো। আমি বলতে চাই যে কোনো দলকে যে তারা তাদের আয় ব্যয়ের শুধু হিসাব না, নির্বাচন কমিশন বলে দিয়েছে সেই জন্য 25 লাখ টাকা, এটার তো দরকার নাই। দল বলুক যে আমি নিশ্চিত করব যে আমার প্রার্থী 25 লাখের বেশি খরচ করবে না। আরেকটা বিষয় হচ্ছে 25 লাখ টাকাটাও না খুব অদ্ভুত। এই আইনটা করা হয়েছে সেই 2008 সালে, 7-8 সালে। এরপরে মুদ্রাস্ফীতি হয়েছে, এরপরে মানুষের আয় ব্যয়ের হিসাব বদলে গিয়েছে, কিন্তু একই জায়গাতে আটকে থাকে। এটা অনেকটা এইরকম যে যা কিছুই হোক না কেন এই টাকাটা ফিক্স, কিন্তু এই টাকাটা তো প্রত্যেক বছর বাড়া উচিত। তারপরে আপনি যদি চিন্তা করেন একটা নির্বাচনী এলাকায় যদি 1 লক্ষ ভোটার থাকে, তাহলে কিন্তু জনপ্রতি একজন ক্যান্ডিডেট খরচ করতে পারছে মাত্র 25 টাকা। যেদিন ভোট হয় আপনি নিশ্চয়ই জানেন যে রিক্সা দিয়ে ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে যাওয়া হয়,
ওইখানেই তো 50 টাকা খরচ হয়, তাই না? রিক্সা ভাড়ায় 2 জন করে ভোটারকে যদি নেয় পার হেড 25 টাকা ওই দিনই খরচ হয়। তাহলে ওই দিন যে বিরিয়ানি খায়, কোক খায় শুধু নির্বাচনের দিন, সেই টাকাটা কোত্থেকে আসে? পোলিং এজেন্টকে যে লাঞ্চের খরচ দেয় সেটা কোত্থেকে আসে? আমি মনে করি এই বিষয়টাকে আরেকটু আধুনিকায়ন করা উচিত। আপনি যত খুশি খরচ করেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু খরচ কোথা থেকে টাকা এনেছেন আর কোথায় খরচ করেছেন এইটা আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে। যদি ধরা পড়ে যে আপনি অন্যায় করেছেন, হিসাব দেন নাই, অথবা অসৎ উৎস থেকে টাকা নিয়েছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তাতে অসুবিধা কি? কোনো তো অসুবিধা নাই। যে ক্যান্ডিডেট ব্যক্তিগত জীবনে প্রাডো ব্যবহার করে, একটা 1.5 কোটি টাকার গাড়ি, যে ক্যান্ডিডেট জেতার পরে আপনি তাকে 2 কোটি টাকার গাড়ি বিনা শুল্কে আনতে দেন, ওই একই রাষ্ট্র যদি বলে আপনি নির্বাচনের সময় 25 লাখ টাকা খরচ করবেন, এটাও তো একটা পরস্পর বিরোধী ব্যাপার। যে আপনি নির্বাচনের সময় রিক্সায় চড়ে নির্বাচন করবেন, কিন্তু নির্বাচন করার পর রাষ্ট্র আপনাকে 2 কোটি টাকার গাড়ি বিনা শুল্কে আনতে দিয়ে দেয়। রাষ্ট্র নিজেই তো এখানে এক ধরনের হিপোক্রেসি করে, এক ধরনের পরস্পর বিরোধী কাজ করে, ভণ্ডামি করে। আমি এটার নাম দিয়েছি নতুন ভণ্ডবস্তু, মানে যারা মুখে পরিবর্তনের কথা বলে কিন্তু পরিবর্তন করে না। নুরুল হক, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা বলছি নতুন রাজনীতি, পুরনো রাজনীতি, এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখছি, এক ধরনের কথা বলার সময় যেন একে অন্যের প্রতি যে শ্রদ্ধাবোধ কিংবা মামত্ব দুটোই কম দেখছি ইদানিং এসে। এই দুটার কি একটু সমন্বয় করা যেত কিনা? যে যারা নতুন আছেন, যারা পুরাতন আছেন, সবাইকে মিলে সমন্বয় করে 5ই আগস্টের পরে তো আসলে এমন একটা ভাবনা বা প্রত্যাশা আমাদের ছিল। এটা বিশেষ করে ঠিক যে প্রত্যাশা, মানুষ ভালো ভালো অনেক কিছু করে, সেখানে কিছু বাস্তবতাও বলে আছে। যেমন এখন যেটা বলছেন যে সিনিয়র কিংবা জুনিয়র রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক কথাবার্তা বা আলোচনার তীর যেভাবে ছোড়া হচ্ছে, যেমন ধরেন আমি আমার কথা বলি, আমি এখনও কোনো প্রোগ্রামে মান্না ভাই অনেক আলোচনা আমরা একসাথে থাকি, গেলে আমি কিন্তু যেমন সিনিয়র একটু শেষে গেলে অনেক সময় চেয়ারই করে আমি কিন্তু বিব্রত হয়েছে যে আমার চেয়ারটা ছিল মান্না ভাইকে বসতে দেওয়া লাগে। এটা হচ্ছে একটা শিষ্টাচার এবং নিজের বোধ ইয়ার জায়গাতে। কারণ মান্না ভাই আমার অনেক আগে ডাকসুতে বিবি ছিলেন, চাকসুর জিএস ছিলেন। তো এখন কেউ কেউ এটা ফলো করে, আবার যেন অনেকেই মনে করে, আপনি দেখবেন অনেকটা প্রোগ্রাম চেয়ার গেড়ে থাকে, এবং কিছু নেতৃবৃন্দ অনেক রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রামে যে দেখি যে প্রোগ্রাম হয় তার আধা ঘন্টা 1 ঘন্টা আগে যে বসে থাকে যে চেয়ার দখল করার জন্য। তো এখানে একটা মেন্টালিটির একটা বিষয় আছে এখন, কারণ এই তরুণদের মধ্যে এটা ঠিক যে কিছু কিছু বিশেষ 2-4 জনের টেলিভিশন বক্তব্য বিবৃতিতে আমরা কথাবার্তা দেখি, সেটা আসলে আমার কাছেও খুবই অসহিষ্ণু মনে হয়। কারণ আমাদেরকে তো মানুষ অনুসরণ করবে, যেমন তাদের অনেকের গুরুত্ব আপনি রাইট সাকিব আল হাসানকে কিংবা মাশরাফিকে নিয়ে একটা ব্যাপক উন্মাদনা বলেন কিংবা তাদের প্রতি ভালোবাসা বলেন ছিল, কিন্তু আবার দেখেন যে সেই তারা যখন আওয়ামী লীগের নির্বাচনে গেল, তাদের সেই কিছুটা হলো সেটা হারিয়ে গেল, এবং এই জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পরে আজকে তারা ভিলেন হয়ে গেল। সো এখন এই যে হামজা চৌধুরীকে নিয়ে ফুটবলে যেমন একটা মোহ, আবার দেখবেন কোনো একটা ঘটনায় আবার তাকেও মানুষ আবার নিচে নামিয়ে দেবে। তো রাজনৈতিক কারণে এখন একটা আন্দোলনের কারণে আমাদের কিছু নেতৃবৃন্দ বা তরুণরা একটা সেন্সেশনের জায়গা থেকে বলেন, ক্রেজের জায়গা থেকে বলেন, একটু বেশি আলোচিত আলোড়িত, এখন সেই জায়গা থেকে তাদেরও উচিত সেভাবে বিনয়ের সাথে সংযত হয়ে একটা পজিটিভ অ্যাপ্রোচ থেকেই আলাপ আলোচনা বা কথাবার্তা বলা। পাশাপাশি আমাদের সিনিয়র কিছু রাজনীতিবিদদেরও আমরা লক্ষ্য করেছি যে আমরা এই কালো টাকা কিংবা পেশি শক্তির রাজনীতি বন্ধ করার কথা বলছি, বাট তাদেরও ওইভাবে আচরণ বিভিন্ন জায়গায় যে শক্তি দিয়েই আসলে দমন করা, সেদিকে আমি মনে করি বোথ সাইড থেকে একটা পরিবর্তনের বোধহয় দরকার, এবং সেই ক্ষেত্রে এই পরিবর্তনটাকে এগিয়ে নেওয়ার জন্য আরেকটা টেকসই রোল প্লে করতে পারবেন সাইড থেকে। ধরেন এখন তুষার ভাই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তারা যখন টেলিভিশনে এই কথাগুলো বলছেন, আপনারা যখন এগুলো নিয়ে একটু ডিসকাস করছেন, এর প্রভাব কিন্তু সোসাইটিতে কিছুটা পড়ছে। তো আশা করি যে এর মধ্যে দিয়ে একটা পরিবর্তন হবে। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, আপনার আলোচনাটা যেহেতু ছিল নতুন বনাম পুরাতন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে বিশেষ করে 90-এর পরে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয় নাই। তো 90-এর পূর্বের আমরা যেটা দেখেছি যে, বা আপনারা যদি দেখেন, ছাত্র নেতৃত্বের মাধ্যমে বা যারা জাতীয় নেতৃত্বে এসেছে, কিছুটা পড়াশোনা, জানাশোনা এবং ওই শিষ্টাচার এরকম একটা বোধ ছিল। কিন্তু 90 পরবর্তী সময়ে আমি মনে করি যে ছাত্র রাজনীতিতে দুর্বৃত্তায়নের মাধ্যমে জাতীয় রাজনীতিতেও সেই দুর্বৃত্তায়নটা লেগেছে। তো এখনকার এই সময় 8.5 মাসে আপনি যেটা বলছেন, আমরা প্রত্যাশা করেছিলাম যে ধুমধাম বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সাংস্কৃতিক একটা অন্য ধাঁচের একটা মুক্ত জ্ঞান চর্চা একটা জায়গা হবে।
তো সেখানে খুব বেশি কিন্তু আমরা এই জায়গাটাতে পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো পরিবর্তন করার জন্য আমাদের উপরেও যারা আছে, পারিপার্শ্বিকও যারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, তাদেরও কিন্তু কিছু ভূমিকাটা নেওয়া প্রয়োজন। এই ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি হয়, একটা ভালো ছাত্র রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আমরা আসতে পারি। একই সাথে আমি তরুণদের কথা বলবো, তরুণদের প্রতি আপনারা খুব বেশিও যদি আবার প্রত্যাশা করেন, সেটা আপনাদের ভুল হবে। কারণ আজকের ধরেন এই জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের তরুণদের কথাও যদি বলেন, হ্যাঁ এই তরুণদের সংগ্রাম আছে, আমরাও সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কিন্তু এই তরুণরা কিন্তু গত 16 বছরে আবার যখন একটা বিনা ভোটের নির্বাচন হয়েছে, বিচার বহির্ভূতভাবে মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কিংবা দেশ বিরোধী চুক্তি করা হয়েছে, এগুলো নিয়ে কিন্তু এই তরুণদের খুব বেশি মাথা ব্যথা ছিল না। জুলাইটা একটা চাকরির আন্দোলন থেকে কিন্তু একটা পরিস্থিতির কারণে একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেশি এক্সপেকটেশন করলেও কিন্তু ওই পূরণের লেভেলে আপনার কাছে মনে হয় তরুণদের কাছে খুব বেশি প্রত্যাশা করছে না। আমরা তরুণদের কাছে প্রত্যাশা করছি, কারণ প্রত্যাশা তারাই জাগিয়েছে, তারাই নতুন বন্দোবস্তের কথা বলেছে, তারা বলেছে তারা পুরো রাজনীতিকে বদলে দিবে, তারাই বলেছে তারা রাষ্ট্রকে মেরামত করবে, তারাই এই প্রত্যাশার যে মানে একটা বিরাট পাহাড় প্রমাণ প্রত্যাশা তৈরি করে, এটা তারা নিজেরাই করেছে। কিন্তু আমার মনে হয় যে এই প্রত্যাশা পূরণ করার জন্য তাদের নিজেদের তৈরিও করতে হবে। তারা যে বয়সে আছেন, তাদের তৈরি হওয়া কিন্তু ফুরিয়ে যায়নি, এটা তাদের ক্যারিয়ারের শুরু। আপনি যদি চিন্তা করেন, তাহলে আমি বলবো তারা যেহেতু আধুনিক মানুষ, তারা যেহেতু এই সময়ের মানুষ, তারা বোঝেন যে আগের নিয়মে কিছু চলে না। ফলে আমি বলবো যে তারা রাজনীতি যেমন করছেন, তাদের দলের মধ্যে নানা ধরনের ট্রেনিং, নানা ধরনের ওয়ার্কশপ, সেমিনার, রাজনীতি শেখার যে প্রক্রিয়া, এটাও তাদের চালু করা উচিত। এক একজন এক এক জায়গা থেকে এসেছেন, কেউ এসেছেন মাদ্রাসা থেকে, কেউ এসেছেন ইংলিশ স্কুল থেকে, কেউ এসেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, কেউ এসেছেন একদম গ্রামে গঞ্জের কলেজ থেকে, কেউ এসেছেন একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। এদের সবার শিক্ষার যে বিষয়টি, এটিও কিন্তু একই জায়গাতে নাই। ফলে আমি বলবো যে তারা যদি একটা হোমোজিনিয়াস একটা রাজনৈতিক দল তৈরি করতে চান, যেখানে সবাই একইভাবে ফাংশন করে, তাহলে তাদের অতি দ্রুত সাংগঠনিক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়া উচিত। তাদের উচিত কিভাবে বক্তৃতা দেবেন, কিভাবে কথা বলবেন, কোন কথাটা রাজনৈতিকভাবে কিভাবে বলা উচিত, ডেকোরাম কি এই পার্টির, কিভাবে তারা মানুষের কাছে যাবেন, তাদের কমিউনিকেশনটা কি হবে, তারা নিজের দলের মধ্যে কি কি নিয়মকানুন চালু করবেন, এই বিষয়গুলি রিগারাস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তাদের এটা শেখানো উচিত। কারণ এক একজন এক এক জায়গা থেকে এসেছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন ফেসবুক রিলে ভরে গিয়েছে, কেউ অদ্ভুত কথা বলছেন রিলের মধ্যে, কেউ আগে একরকম কথা বলেছেন, এখন আরেক রকম বলছেন। এই তরুণরা কিন্তু আমাদের মতো অবস্থায় নাই, যে কোন কালে জন্মেছেন তখন ক্যামেরা ছিল না, তখন টিভি ছিল না, রেডিও ছিল না। এখনকার তরুণদের হাতে হাতে ক্যামেরা, হাতে হাতে ইন্টারনেট। ফলে তারা তো তাদের পুরনো কোনো কিছু লুকিয়ে রাখতে পারছেন না। ফলে তাদের কৃতকর্ম বা তাদের কর্মকাণ্ড তারাই আবার ফাঁস করছেন। তো আমার মনে হয় যে এই জন্য তাদের দ্রুত তাদের দলকে সংগঠিত করার জন্য কাজ করা উচিত। ক্ষমতায় কালকেই যেতে হবে এমন কথা তো কোথাও লেখা নেই, কিন্তু দলটাকে যদি তারা সুসংহত করতে না পারেন, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে এই দল জাতীয় অবদান রাখতে কষ্ট হবে তাদের। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব এখানে শেষ করবো। আমরা আলোচনা করলাম, আপনারা নিশ্চয়ই উপসংহারটা আপনারা টানবেন, আপনারাই বুঝবেন যে আসলে নতুন পুরানো রাজনীতি যে দ্বন্দ্বটা শেষ কোন জায়গায় গিয়ে শেষ হওয়া উচিত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।